ইনশাল্লাহ আমরা আজকে ট্রু ফলস নট গিভেন দেখব রিডিং ক্লাসের। কতদিন আমরা এমসিকিউ দেখছিলাম। তো ট্রু ফলস নট গিভেন এটাতে আমরা জানি যে সাধারণত সাধারণত না সবসময় তিনটা অপশন থাকবে। একটা হচ্ছে ট্রু ট্রু, আর একটা হচ্ছে ফলস, এবং আরেকটা লাস্ট অপশন যেটা এটা হচ্ছে নট গিভেন। তো শুধু ট্রু বা ফলস যদি হতো তাহলে মোটামুটি সহজ হতো। নট গিভেন থাকার কারণে একটু জটিল হয়ে যায়। বিশেষ করে ফলস এবং নট গিভেনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য থাকে ওইটা আমরা অনেক সময় ধরতে পারি না। তো এইটা কিভাবে ধরা যায় এইটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব ইনশাল্লাহ। তো ট্রু শব্দটা কি? হ্যাঁ, ট্রু মানে আমরা জানি ট্রু মানে সত্য, ঠিক না? তো এখানে আসলে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে ট্রু কখন আমি ধরে নেব যে আমার বাক্যটা ট্রু? ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আমি আমার বাক্যটা ট্রু ধরে নেব যখন আমার বাক্যের ইমপ্লিকেশন ইমপ্লিকেশন মানে কি, আমরা প্রথম যে আলোচনা করছিলাম, যখন আমার বাক্যের ইমপ্লিকেশন এবং প্যাসেজের ইমপ্লিকেশনটা সমান হবে। প্যাসেজেস ইমপ্লিকেশন, যখন প্রশ্নে থাকা বাক্যের ইমপ্লিকেশন এবং প্যাসেজের বাক্যের ইমপ্লিকেশন সমান হবে, একমাত্র তখনই আমি এটাকে ট্রু বলবো। তো এটা বোঝার জন্য আমার ইনফারেন্স দরকার। তো ইনফারেন্স দিয়ে যখন আমি ডিডাকটিভ ইনফারেন্স ইউজ করতে পারি, একেবারে 100% শিওরিটি দিয়ে আমি বুঝতে পারবো যে ইমপ্লিকেশন কি বা বাক্য দিয়ে কি বুঝাইছে। আবার আমি চাইলে ইন্ডাকটিভ ইনফারেন্স ইউজ করতে পারবো, অর্থাৎ আমি মোটামুটি শিওর হতে পারবো কি বুঝাতে চাইছে। মোটামুটি শিওর বলতে মনে করেন আমি 90% শিওর হতে পারবো। 90% শিওর হলেই আমি বুঝতে পারবো আসলে যে ইমপ্লিকেশনটা মিলতেছে কিনা। এখন একটু জটিল লাগলেও আমরা যখন এক্সাম্পলে যাব তখন ইনশাল্লাহ সহজ লাগবে। ফলসের ক্ষেত্রে কি, যখন ইমপ্লিকেশনটা আমার প্যাসেজের ইমপ্লিকেশনের ঠিক অপোজিট হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। অপোজিট হতে হবে মাস্ট। অর্থাৎ প্যাসেজে যে ইমপ্লিকেশনটা করছে ওই ইমপ্লিকেশনটা হলো আমার বাক্যের ইমপ্লিকেশনের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করবে। অর্থাৎ একটা সত্য হলে আরেকটা ভুল হবে। এইরকম ক্ষেত্রে আমি শুধুমাত্র বলতে পারবো যে বাক্যটা ফলস। যদি এইরকম না হয় তাহলে আমি ফলস বলতে পারবো না, তখন আমার বলতে হবে নট গিভেন। নট গিভেন মানে কি? নট গিভেন মানে হচ্ছে বাক্যে একটা ইমপ্লিকেশন করছে, বাক্যে একটা জিনিস ইমপ্লাই করছে, আর প্যাসেজের মধ্যে আরেকটা জিনিস ইমপ্লাই করছে। দুই জায়গায় দুই জিনিস ইমপ্লাই করছে। দুইটা জিনিস আসলে কন্ট্রাডিক্টরি না। ঠিক আছে, যদি ফলস হয় তাহলে কন্ট্রাডিক্টরি হবে, অর্থাৎ একটা আরেকটার সাথে বিপরীতমুখী হবে। আর যদি নট গিভেন হয় তাহলে কন্ট্রাডিস্টিংশন হবে, অর্থাৎ দুইটা দুই জিনিস নিয়ে আলোচনা করবে, দুইটা একই জিনিস নিয়ে আলোচনা করবে না, এই জন্য দুইটা কন্ট্রাডিক্টরি হবে না, বরং দুইটা কন্ট্রাডিস্টিংশন হবে। আর ট্রু হবে কখন? যখন দুইটা সহমত হবে, একমত হবে, এগ্রি করবে, বা দুইটার ইমপ্লিকেশন যখন সেম হবে তখনই আমরা ট্রু বলতে পারবো। তো যেহেতু আমাদের ভূমিকার আলোচনা মোটামুটি শেষ, আমরা এখন মেইন টপিকে যেতে পারি, মেইন একটা এক্সাম্পলে যেতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের সামনে যে এক্সাম্পলটা আছে এটা হলো কেমব্রিজ 17 টেস্ট 4। আপনার কাছে যদি বই থাকে তাহলে বইটা বের করে ফেলতে পারেন। কেমব্রিজ 17 টেস্ট 4 এর 1 নাম্বার প্রশ্ন, 1 থেকে 6। এজ ইউজুয়াল আমরা প্রথমেই ইনস্ট্রাকশন পড়ে ফেলবো। ইনস্ট্রাকশনের মধ্যে কি লেখা আছে? ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে, ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি Do the following statements agree with the information given in reading passage 1
রিডিং প্যাসেজ 1 এর মধ্যে যেই ইনফরমেশন গুলা দেওয়া আছে, ঠিক আছে, আমি কিওয়ার্ড গুলা দাগিয়ে নিলাম বোঝানোর স্বার্থে। ইনস্ট্রাকশনের মধ্যে কিওয়ার্ড দাগানোর কোনো প্রয়োজন নাই, আমি শুধু ক্লাসের বোঝানোর স্বার্থে এগুলা দাগাইতেছি। যে রিডিং প্যাসেজ 1 এ যে ইনফরমেশন গুলা, যে তথ্যগুলা দেওয়া আছে, ওই তথ্যগুলা কি নিচের স্টেটমেন্টের সাথে এগ্রি করে কিনা, একমত হয় কিনা। তো কখন আমরা ট্রু দিব? ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। এখানের মধ্যে যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটা যদি প্যাসেজের ইনফরমেশনের সাথে এক হয়, সমান্তরাল হয়, সমান হয়, তখনই আমি ট্রু দেব। কখন ফলস দেব? ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দি ইনফরমেশন, যে ইনফরমেশনের সাথে উল্টা, ইনফরমেশনের উল্টা হয়, ইনফরমেশনের বিপরীতমুখী হয়, ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট করে, সংঘর্ষ হয়, সংঘর্ষ করে, সাংঘর্ষিক হয়, অর্থাৎ একটা সত্য হলে আরেকটা মিথ্যা হবে, এইরকম যদি হয় তখন আমি ফলস লিখব। এবং নট গিভেন কখন লিখব? নট গিভেন তখনই লিখব যখন কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। অর্থাৎ পেসেজে একটা কথা বলতেছে আর এখানে আরেকটা কথা বলতেছে, আরেকটা কথা বলতে আরেকটা প্রসঙ্গে বলতেছে, আরেকটা কথা বলতে সাংঘর্ষিক না, ভিন্ন একটা প্রসঙ্গে কথা বলতেছে, বা এমন প্রসঙ্গে কথা বলতেছে যেই প্রসঙ্গে কোনো কথা রিডিং প্যাসেজে নাই, একমাত্র তখনই আমরা নট গিভেন দিব। যেমন আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা যেমন পরে আলোচনা করব উদাহরণগুলো প্যাসেজের সাথে মিলিয়ে মিলিয়ে, এখন আমি শুধু কিওয়ার্ড গুলা দাগিয়ে দেব ইনশাল্লাহ। তো আমরা অ্যানসারিং স্ট্র্যাটেজিতে এখন চলে যেতে পারি। অ্যানসারিং স্ট্র্যাটেজিতে প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখব, ইনস্ট্রাকশন দেখলাম, ইনস্ট্রাকশন বুঝলাম, ট্রু ফলস নট গিভেন কিভাবে বের করতে হয় এটাও আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা পরের অংশে যাব। পরের অংশটা হচ্ছে যে আমি একটা একটা করে কোয়েশ্চেন পড়ব এবং এই একটা একটা করে কোয়েশ্চেন মিলাবো। তো এই কোয়েশ্চেন যেটা, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন, এটাও কিন্তু প্যাসেজের মধ্যে সিরিয়ালি আসবে, অর্থাৎ এক নাম্বার যে স্টেটমেন্ট, এক নাম্বার যে বাক্য, এটা প্যাসেজের মধ্যে প্রথমে আসবে, তারপর আসবে 2 নাম্বার বাক্য, তারপর আসবে 3 নাম্বার বাক্য। বাক্য তো হুবহু আসবে না, বাক্য, বাক্যের মধ্যে যে ইনফরমেশন আছে ওই সংক্রান্ত ইনফরমেশন আমার প্যাসেজের মধ্যে সিরিয়ালে আসবে। 1 নাম্বার বাক্যের ইনফরমেশনটা প্রথমে আসবে, তারপর 2 নাম্বারটা আসবে, তারপর 3 নাম্বারটা আসবে, তারপর 4, 5, 6 এভাবে সিরিয়ালি আসবে ইনশাল্লাহ। তো এই কারণে আমরা কি করব, আমরা একটা একটা করে প্যাসেজ পড়বো এবং একটা একটা করে প্যাসেজের, সরি, একটা একটা করে স্টেটমেন্ট পড়বো এবং একটা একটা করে স্টেটমেন্টের সমান্তরাল ইনফরমেশন প্যাসেজ থেকে খুঁজে বের করে করে মিলাবো, যে ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে। তো তার আগে আমরা চাইলে কিওয়ার্ড দাগিয়ে নিতে পারি, যেমন মেনি মাদাগাস্কারান ফরেস্টস আর বিং ডিস্ট্রয়েড বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্টস। যে মেনি মাদাগাস্কারান ফরেস্ট, যে মাদাগাস্কারের অনেক জঙ্গল, অনেক বন, আর বিং ডেস্ট্রয়েড, ধ্বংসের মুখে পতিত হচ্ছে, বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্টস, যে পোকামাকড়ের আক্রমণের ফলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে মাদাগাস্কারের অনেক বন জঙ্গল। কিওয়ার্ড হিসাবে আমি দাগালাম কি, জঙ্গল একটা, আর একটা হলো ডেস্ট্রয়েড, ধ্বংস হচ্ছে, একটা হলো অ্যাটাকস ফ্রম ইনসেক্টস, যে পোকামাকড়ের কামড়ে এগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটাই আমাকে, এই যে এখানে ইমপ্লাই কি করছে, অর্থাৎ এখানে কি বুঝাইতে চাইছে? এখানে বুঝাইতে চাইছে যে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে পোকামাকড়ের আক্রমণে, ঠিক আছে। তাহলে প্যাসেজে যদি বলে যে জঙ্গল পোকামাকড়ের আক্রমণে ধ্বংস হচ্ছে, তখন আমি বলতে পারবো যে এইটা ট্রু। যদি প্যাসেজে বলে যে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের আক্রমণে, তাহলে আমি কি বলবো? ফলস। আর যদি প্যাসেজে এই সংক্রান্ত কোনো আলোচনাই না করে, যদি জঙ্গল আসলে ধ্বংস হচ্ছে কিনা বা কার মাধ্যমে ধ্বংস হচ্ছে এই সংক্রান্ত কোনো আলোচনা নাই করে, তখন আমি দিব নট গিভেন। এইভাবে আমার যখন 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি খুঁজে পাবো, তখন 2 নাম্বার প্রশ্নে যাব, 2 নাম্বার প্রশ্নে গিয়ে 2 নাম্বার প্রশ্নের কিওয়ার্ড গুলা দাগিয়ে ফেলবো। লস অফ হ্যাবিটেট, হ্যাঁ, হ্যাবিটেট মানে বাসস্থান, আহ, পশু পাখির বাসস্থানকে হ্যাবিটেট বলা হয়, মানুষের বাসস্থানকে রেসিডেন্স বলা হয়। লস অফ হ্যাবিটেট হ্যাজ ব্যাডলি এফেক্টেড ইনসেক্টিভোরাস ব্যাটস ইন মাদাগাস্কার। যে লস অফ হ্যাবিটেট অর্থাৎ বাসস্থানের কমতি, হ্যাঁ, বাসস্থান কমে যাওয়ায় কি হয়েছে, ইনসেক্টিভোরাস ব্যাটস, ইনসেক্টিভোরাস শব্দের অর্থ কি?
ইনসেক্টিভোরাস মানে হচ্ছে যেই প্রাণীগুলা ইনসেক্ট ভক্ষণ করে, ইনসেক্ট খায়, ওগুলাকে ইনসেক্টিভোরাস বলে। ইনসেক্টিভোরাস ব্যাটস বলতে বোঝাচ্ছে এমন ব্যাটস বা এমন বাদুড় যে বাদুড়গুলা পোকা খেয়ে বাঁচে, ইনসেক্ট খেয়ে বাঁচে। তো পোকা খাওয়া বাদুড়গুলা ব্যাডলি এফেক্টেড হইতেছে, অর্থাৎ তাদের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তেছে বাসস্থানের বাসস্থান কমে যাওয়ার কারণে। পশু পাখির বাসস্থান কমে যাওয়ার কারণে পোকা খাওয়া বাদুড়ের উপর খারাপ প্রভাব পড়তেছে। এটা হলো মূল পয়েন্ট। আমরা মূল পয়েন্টটা ধরতে পারছি। এখন আমরা আবার প্যাসেজে চলে যাব, প্যাসেজে গিয়ে দেখবো যে প্যাসেজে থাকা ইনফরমেশনটা আমার মূল পয়েন্টের সাথে একমত কিনা না। যদি একমত হয় তাহলে আমি দিব ট্রু, যদি সাংঘর্ষিক হয়, অপোজিট কোনো কিছু বলে, সাংঘর্ষিক কোনো কিছু বলে, তখন আমি দিব ফলস। আর যদি এই সংক্রান্ত কোনো ইনফরমেশন একেবারেই না থাকে তখন আমি দিব নট গিভেন। তাহলে এখন আমরা স্ট্র্যাটেজিগুলো পয়েন্ট আকারে একবার রিক্যাপ করে ফেলি, একবার রিভিউ করে ফেলি। প্রথমত, রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। ইনস্ট্রাকশন আমরা ভালো করে পড়বো, এটা আমরা জানি। প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রেই আমরা ইনস্ট্রাকশন দেখব। ইনস্ট্রাকশনের মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা মিস করার কারণে আমার ওই পরীক্ষার ওই অংশটা খারাপ হয়ে যেতে পারে। রিড দ্য স্টেটমেন্টস এট এ টাইম। এই জিনিসটা আসলে একটু মিস হয়েছে এখানে একটা কথা। রিড দ্য ইনস্ট্রাকশনস, এখানে হবে রিড দ্য ইনস্ট্রাকশন, সরি, রিড দ্য স্টেটমেন্টস ওয়ান এট এ টাইম। অর্থাৎ একটা একটা করে স্টেটমেন্ট আমরা পড়ব। একটা স্টেটমেন্ট পড়ব, তারপর প্যাসেজে যাব, প্যাসেজের সাথে মিলাবো, উত্তর বের করব, এরপর দ্বিতীয় স্টেটমেন্টে যাব। একইভাবে দ্বিতীয় স্টেটমেন্টটা পড়ার পর দ্বিতীয় স্টেটমেন্টের ইমপ্লিকেশন, সঠিক অর্থটা বের করার পর আমরা আবার প্যাসেজে যাব, মিলাবো, উত্তর বের করব, তারপর থার্ড স্টেটমেন্টে আসবো। এইভাবে আমরা সলভ করব ইনশাল্লাহ। 3 নম্বরে আমরা যেটা করব সেটা হলো দ্য আনসারস উইল কাম ইন অর্ডার ইন দ্য প্যাসেজ। আমরা এটা জেনে রাখবো যে আনসার গুলা প্যাসেজে সিরিয়ালে আসবে, স্টেটমেন্টের সিরিয়ালে আনসার গুলা প্যাসেজে আসবে ইনশাল্লাহ। As soon as you find the answer for one question, move on to the next without any delay. যে একটা কোয়েশ্চেনের আনসার যখন আপনি পেয়ে যাবেন তখন আর দেরি করবেন না, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবেন। ঠিক আছে? কারণ আপনি দেখেন প্রত্যেকটা কোয়েশ্চেনে যদি আপনি 5 সেকেন্ড করেও দেরি করেন তাহলে 6টা প্রশ্নে কিন্তু 5 6 30 সেকেন্ড আপনার সময় নষ্ট হচ্ছে, আধা মিনিট কিন্তু আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যদি আহ 40টা প্রশ্নে এরকম 5 সেকেন্ড করে সময় কাটান তাহলে কিন্তু দেখা যাবে মোটামুটি লম্বা একটা সময় আপনার ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো এই সময়টাও আপনি বাঁচানোর চেষ্টা করবেন, কারণ রিডিং সেকশনে অনেক বেশি সময় লাগে পুরোটা সলভ করতে। আন্ডারস্ট্যান্ড দ্যাট কোয়েশ্চেনস আর প্যারাফ্রেজড লট। কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি প্যারাফ্রেজড হয়ে আসবে, ফোকাস হারানো যাবে না। ঠিক আছে? তো তার আগে একটা জিনিস দেখে নেই। এটা হলো, এখানে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখতেছি, এটা হলো ইয়েস নো নট গিভেন। এটা হলো কেমব্রিজ 17 এর টেস্ট 2। তো এইটা আগে দেখছিলাম ট্রু ফলস নট গিভেন, এখন দেখতেছি ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেন এর মধ্যে পার্থক্য কি? আসলে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? এই যে এটা পড়লে আমরা বুঝতে পারবো। ইয়েস কখন দিব? ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ক্লেমস অফ দ্য রাইটার। যে লেখকের দাবির সাথে যদি প্যাসেজের বক্তব্য, লেখকের দাবি বলতে এখানে প্যাসেজ বুঝাইতেছে, যে প্যাসেজের মধ্যে থাকা লেখকের দাবির সাথে যদি এইখানের স্টেটমেন্ট বা এইখানের পয়েন্টগুলা একমত হয় তখন আপনি ইয়েস দিবেন। যদি কন্ট্রাডিক্ট করে অর্থাৎ সাংঘর্ষিক হয় তখন আপনি নো দিবেন। এবং ইফ ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিংকস অ্যাবাউট দিস, যে লেখক আসলে কি মনে করতেছে এই ব্যাপারে, বা লেখকের মন্তব্য জানা সম্ভব না হয়, ইম্পসিবল হয়, যদি অসম্ভব হয় লেখকের মন্তব্য জানা, তখনই আমরা দেব নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন আসলে আদতে একই জিনিস, শব্দগুলা ভিন্ন আর কি। তো এটা এজন্য খেয়াল রাখা জরুরি, কারণ ইয়েস না নট গিভেন এর জায়গায় যদি আপনি ট্রু ফলস নট গিভেন দিয়ে দেন তাহলে আপনাকে কিন্তু মার্ক দেবে না, আপনার মার্ক কেটে দেবে। একইভাবে ট্রু ফলস নট গিভেন এর জায়গায় আপনি যদি ইয়েস নো নট গিভেন দেন ওইখানেও সেম আপনাকে মার্ক কেটে দিবে।
ঠিক আছে, তাহলে আপনি আশা করতেছি আপনি বই বের করছেন। আপনি যদি বই বের করে থাকেন তাহলে এখন আপনার কাজ হবে বই থেকে কেমব্রিজ 17 টেস্ট 4 এর কোয়েশ্চেন নাম্বার 1 to 6 সলভ করা। এই 6টা প্রশ্ন সলভ করার জন্য আমি আপনাকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিট সময়ের মধ্যে এগুলা সলভ করে ফেলুন। ঠিক আছে, এখন আমরা সলভ করে ফেলি আমাদের কোয়েশ্চেনটা। তো আমরা আগেই দেখছিলাম যে আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মেনি মাদাগাস্কারান ফরেস্টস আর বিং ডিস্ট্রয়েড বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্টস, অর্থাৎ পোকার আক্রমণে জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথাটা সত্য কিনা, এই কথাটা প্যাসেজের সাথে মিলে কিনা। এখন আমরা সরাসরি প্যাসেজে চলে যাই, গিয়ে দেখি আসলে এই কথাটা প্যাসেজের সাথে মিলে কিনা। তো আমরা জানি প্যাসেজের শুরুর দিকেই আমরা প্রশ্নের উত্তরগুলো পাবো। সো প্রথমে আমরা প্যাসেজের টাইটেলটা দেখে নেব, দেখে বোঝার চেষ্টা করব যে প্যাসেজে আসলে কি বোঝাতে চাচ্ছে বা কি নিয়ে কথা বলতেছে। ব্যাটস টু দ্য রেস্কিউ, অর্থাৎ টু দ্য রেস্কিউ দিয়ে বোঝায় যে রেস্কিউ মানে বাঁচানো, কাউকে কোনো অবস্থা থেকে বাঁচানোকে বলা হয় রেস্কিউ। অর্থাৎ কেউ মনে করেন হিমালয় পর্বতমালা এভারেস্ট পর্বত চড়তে গিয়ে আটকে গেল কোথাও, তখন একটা হেলিকপ্টার এসে তাকে রেস্কিউ করলো বা বাঁচালো। এটা রেস্কিউয়ের আসলে সুন্দর একটা অর্থ আছে বাংলায়, এটা হচ্ছে উদ্ধার করা, কাউকে উদ্ধার করা। তো টু দ্য রেস্কিউ মানে উদ্ধার কর্মে। তাহলে বলতেছে কি ব্যাটস টু দ্য রেস্কিউ বা উদ্ধার কর্মে বাদুর, তার মানে বাদুর বাঁচাইতেছে কোনো একটা অবস্থা থেকে বা কোনো একটা অবস্থা থেকে মানুষদেরকে রক্ষা করতেছে, উদ্ধার করতেছে, এরকম একটা থিম। হাউ মাদাগাস্কারস ব্যাটস আর হেল্পিং টু সেভ দ্য রেইন ফরেস্ট, যে কিভাবে মাদাগাস্কারের বাদুররা রেইন ফরেস্টটাকে বাঁচাতে হেল্প করতেছে, বাঁচানোর ক্ষেত্রে হেল্প করতেছে। এটা হলো আমাদের মূল টপিক। এখন আমরা চলে যাই আমাদের প্রশ্নের মধ্যে। আবার প্রশ্নে কি বলা হয়েছিল? প্রশ্নে বলা হয়েছিল যে মাদাগাস্কারের জঙ্গলগুলো পোকার আক্রমণে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথাটা সত্য কিনা এটা আমরা খুঁজে বার করব। There are a few places in the world where relations between agriculture and conservation are more strained. More strained. অর্থাৎ দুনিয়াতে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এগ্রিকালচার বা কৃষিকাজ এবং কনজারভেশন অর্থাৎ রক্ষা করা, এইগুলার মধ্যে, এই দুইটা জিনিসের মধ্যে যে রিলেশন বা সম্পর্ক, এটা স্ট্রেইনড হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন বিভিন্ন জায়গায়। অর্থাৎ কৃষিকাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আহ, এই প্রকৃতির সুরক্ষা হচ্ছে না, বরং প্রকৃতির ধ্বংস হচ্ছে। Madagascar's forests are being converted to agricultural land at a rate of 1% every year. যে মাদাগাস্কারের জঙ্গলগুলাকে পরিণত করা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ডে, কৃষিকাজের জন্য কৃষি ক্ষেতে পরিণত করা হচ্ছে এট এ রেট অফ 1% এভরি ইয়ার, যে প্রতি বছরে 1% করে এগুলাকে, জঙ্গলকে কৃষি ক্ষেতে পরিণত করা হচ্ছে। Much of this destruction is fueled by the cultivation of country's main staple crop, rice. Much of the destruction, যে এই যে ধ্বংসলীলা, এই যে বন জঙ্গলের ধ্বংসলীলা, এটার বড় একটা অংশ ইজ fueled by, অর্থাৎ এটা বড় একটা অংশের কারণ হচ্ছে the cultivation of country's main staple crop, rice, যে মাদাগাস্কার দেশটির মূল যে খাদ্য,
এই খাদ্যের কাল্টিভেশন করতে গিয়ে এই সমস্যাটা অনেক বেশি হচ্ছে। অর্থাৎ এই সমস্যার পেছনে বড় একটা কারণ হচ্ছে তাদের মেইন স্টেপল ক্রপ ভাত বা চালের কাল্টিভেশন। তাহলে এখানে আমরা একটা জিনিস তাহলে পেলাম, আমাদের কোয়েশ্চনে বলছিল যে পোকার আক্রমণে ধ্বংস হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ধ্বংস হওয়ার একটা মূল কারণ হলো রাইস, পোকা এখনো আসে নাই। তাহলে আমরা আরেকটু পরে দেখি পাই কিনা। And a key reason for this destruction is that insect pests are destroying vast quantities of what is grown by local subsistence farmers, leading them to clear forests to create new paddy fields. এই জায়গায় আমাদের আনসার আছে, এতটুকু আমরা বুঝতে পারতেছি, বাট আনসারটা খুব ট্রিকি ওয়েতে দেয়া। এ কি রিজন ফর দিস ডিস্ট্রাকশন, যে এই যে ধ্বংসলীলা, এই ধ্বংসলীলার একটা কি রিজন, একটা মৌলিক রিজন হচ্ছে is that insect pests are destroying vast quantities of what is grown by local subsistence farmers. যে লোকাল কৃষকরা যেই আহ, খাবার উৎপাদন করতেছে, এই খাবারের একটা বড় অংশ পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখেন পোকার আক্রমণে কিন্তু জঙ্গল নষ্ট হচ্ছে না, বরং পোকার আক্রমণে লোকাল সাবসিস্টেন্স ফার্মার্স বা লোকাল ফার্মারদের, লোকাল কৃষকদের তৈরি খাবার, উৎপাদিত খাবার ধ্বংস হচ্ছে, বন কিন্তু ধ্বংস হচ্ছে না। তাহলে এটার ফলে কি হচ্ছে, লিডিং দ্যাম টু ক্লিয়ার ফরেস্ট টু ক্রিয়েট নিউ প্যাডি ফিল্ডস। এটার ফলে দেখা যাচ্ছে যে লোকাল ফার্মাররা নতুন নতুন বন জঙ্গল ক্লিয়ার করতেছে, বনের গাছগাছালি কাটতেছে, টু ক্রিয়েট নিউ প্যাডি ফিল্ডস, নতুন শস্য ক্ষেত তৈরি করার জন্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে ইনসেক্টের আক্রমণে বন জঙ্গল ধ্বংস হচ্ছে না, বন জঙ্গল ধ্বংস হচ্ছে মানুষের আক্রমণে। ইনসেক্টের আক্রমণে ধ্বংস হচ্ছে লোকালি উৎপাদিত খাবারগুলা, যার ফলে মানুষ নতুন নতুন জায়গা নিতেছে বন জঙ্গল ক্লিয়ার করার মাধ্যমে। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে অবশ্যই ফলস। তাহলে 1 নম্বর প্রশ্নের আনসার হবে ফলস, কারণ এখানে বলছে যে ইনসেক্টের আক্রমণে ধ্বংস হচ্ছে, বাট মেসেজ থেকে আমরা পড়ে বুঝলাম যে আসলে ইনসেক্টের আক্রমণে বন জঙ্গল ধ্বংস হচ্ছে না, ইনসেক্টের আক্রমণে ধ্বংস হচ্ছে লোকাল শস্য ক্ষেত, যার কারণে মানুষরা বন জঙ্গল ধ্বংস করতেছে নতুন শস্য ক্ষেত বানানোর উদ্দেশ্যে। Now let's move on to the next question. Number 2. Loss of habitat, অর্থাৎ বাসস্থান, পশু পাখির বাসস্থানের কমতির ফলে, বাসস্থান কমার ফলে, has badly affected insectivorous bats in Madagascar. যে পোকা খাওয়া বাদুড়, পোকা খেয়ে বেঁচে থাকে যে বাদুড়গুলা, এই বাদুড়গুলার উপর খুবই খারাপ প্রভাব পড়ছে অন্যান্য পশু পাখির বা সাধারণভাবে পশু পাখির বাসস্থানের বাসস্থানের অবনতির কারণে ইনসেক্টিভোরাস পেটস বা পোকা খেয়ে বেঁচে থাকা বাদুড়গুলোর উপর একটা বেশ খারাপ প্রভাব পড়ছে। আচ্ছা, তো এখানে আলোচনা করার আগে একটা জিনিস শুধু একটু বলে নিই। ইনসেক্টিভোরাস শব্দটার অর্থ হচ্ছে পোকা খায় এমন। তো এখানে আমরা জানি যে একটা শব্দ আছে, শব্দটা হচ্ছে হার্বি ভরাস বা আরবি ভরাস, দুইটাই হয়। এটার অর্থ হচ্ছে যে প্রাণী হার্ব খায়। হার্ব মানে কি? হার্ব মানে শস্য, হার্ব মানে ভেজিটেবল। হ্যাঁ, অর্থাৎ যেই প্রাণীগুলা মাংস খায় না, হার্ব জাতীয় জিনিস খায়, হার্বাল জিনিস খায়। ঠিক আছে, তো হার্বি ভরাস। একইভাবে আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস কি? যে প্রাণীগুলা শুধু মাংস খায়, বা আমরা এটাকে বলি মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী।
একইভাবে আরেকটা শব্দ আছে অমনিভোরাস, এটা আলাদা করে লিখতেছি এখানে, অমনিভোরাস। অমনিভোরাস মানে হচ্ছে যে সবকিছু খায়, যে প্রাণী সবকিছু খায়, যেমন মানুষ। মানুষ কিন্তু ভেজিটেবলও খায়, আবার মাংসও খায়। সো মানুষ হচ্ছে অমনিভোরাস। এভাবে আরো কিছু প্রাণী আছে যারা অমনিভোরাস। তো একই সেম প্যাটার্নে আসছে এই শব্দটা ইনসেক্টিভোরাস, ইনসেক্টিভোরাস, অর্থাৎ যেই প্রাণীগুলা ইনসেক্ট খায়, যে প্রাণীটা ইনসেক্ট খায় তাকে বলা হবে ইনসেক্টিভোরাস। আচ্ছা, যেহেতু শব্দটা আমাদের ক্লিয়ার হলো, এখন আমরা ইনশাল্লাহ আবার আলোচনায় ফিরে যেতে পারি যে ইনসেক্টিভোরাস ব্যাট বা পোকা খেয়ে বেঁচে থাকা বাদুড়গুলা কি আসলে এই সমস্যার সম্মুখীন হয়েছে কিনা, এই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি দেখা যায় সত্যি তারা সমস্যার সম্মুখীন হয়েছে, তাহলে আনসার হবে ট্রু। আর যদি দেখা যায় যে না, তারা সমস্যার সম্মুখীন হয় নাই, তাহলে আনসার হবে ফলস। আর এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া না থাকলে আনসার হবে নট গিভেন। ওকে, লেটস গো ব্যাক টু দ্য প্যাসেজ। আমরা বলছিলাম যে প্যাসেজে বিষয়গুলা সিরিয়ালি আসবে। আমরা এতটুকু পর্যন্ত শেষ করছি। সো এরপরে থেকে আমরা ইনশাল্লাহ পড়বো। The result is devastating habitat and biodiversity loss on the island. যে এই পোকার আক্রমণের ফলে শস্য ক্ষেতে সমস্যা হয়েছে, তারপর মানুষ বন জঙ্গল উজাড় করা শুরু করছে। এর ফলে কি হয়েছে? দ্য রেজাল্ট ইজ devastating habitat and biodiversity loss on the island. যে হ্যাবিটেট কমে যাইতেছে, বা পোকা না, সরি, পশু পাখির বাসস্থানের অবনতি হইতেছে, এন্ড বায়োডিভার্সিটি লস অন দি আইল্যান্ড, জীববৈচিত্র্যের অবনতি ঘটতেছে। বাট নট অল স্পিসিস আর সাফারিং, কিন্তু সব প্রজাতির প্রাণী আসলে সাফার করতেছে না বা সমস্যার সম্মুখীন হইতেছে না। ইনফ্যাক্ট, বরং সত্য কথা বললে, সাম অফ দ্য আইল্যান্ডস ইনসেক্টিভোরাস পেটস, যে মাদাগাস্কার দ্বীপটির কিছু পোকা খাওয়া বাদুড় আর কারেন্টলি থ্রাইভিং, বর্তমানে তারা বেশ উৎফুল্লতার সাথে বেঁচে আছে, বেশ আনন্দের সাথে বেঁচে আছে। থ্রাইভিং মানে অনেক ভালোভাবে বেঁচে থাকা, ভালোভাবে বেঁচে থাকা। আর কারেন্টলি থ্রাইভিং, অ্যান্ড দিস হ্যাজ ইম্পর্টেন্ট ইমপ্লিকেশনস ফর ফার্মার্স অ্যান্ড কনজারভেশনিস্টস অ্যালাইক। যে এইটার কি আছে, এইটার বেশ ভালো আহ ইতিবাচক দিক আছে কৃষকদের জন্য, আবার কনজারভেশনিস্টদের জন্য। কনজারভেশনিস্ট বলতে যারা আহ প্রকৃতিকে রক্ষা করতে চায়, যেমন বন জঙ্গল উজাড় হোক, যারা এগুলো চায় না তাদের জন্য। আচ্ছা, তো তাহলে আমরা এখানে কি পেলাম? যে ইনসেক্টিভেরাস ব্যাটস গুলার আসলে সমস্যা হচ্ছে না, বরং তারা বেশ ভালোভাবেই আহ বাঁচতেছে, বেশ ভালোভাবেই দিনকাল কাটাচ্ছে। তাহলে আমার আনসার আমি পেয়ে গেলাম, আনসার হবে ফলস। Loss of habitat has badly affected insectivorous bats in Madagascar. The answer will be false, because from the passage we learned that the insectivorous bats are thriving. ঠিক আছে, ইনসেক্টিভোরাস ব্যাট গুলা বেশ ভালোভাবেই জীবন যাপন করতেছে। বাট এখানে বলতেছে যে খুব খারাপ একটা প্রভাব পড়ছে। বাট আসলে খারাপ প্রভাব যদি পড়তো তাহলে তো তারা থ্রাইভ করতো না, ঠিক আছে, ভালোভাবে বেঁচে থাকতে পারতো না। তো যেহেতু আমার প্যাসেজের ইনফরমেশনের সাথে স্টেটমেন্টটা কন্ট্রাডিক্টরি হচ্ছে, সাংঘর্ষিক হচ্ছে, সেহেতু আমি এটাকে ফলস দিয়ে দিলাম। Now let's move on to the next question. Question number 3. Ricardo Rocha. আমরা এই নামটা আন্ডারলাইন করে ফেলবো, যে কোনো নাম পেলে আমরা আন্ডারলাইন করে ফেলবো, কারণ নামগুলা কিন্তু হুবহু আসবে, কারণ নাম কিন্তু প্যারাফ্রেজ করা যায় না, নামের কিন্তু সিনোনিম হয় না। রিকার্ডো রোচা বা রোকা has carried out studies of bats in different parts of the world. Has carried out studies of bats, যে বাদুড় সংক্রান্ত বিভিন্ন পরীক্ষণ চালাইছে in different parts of the world, যে বিশ্বের বিভিন্ন জায়গায়
রিকার্দো রোকা বা রিকার্দো রোচা বাদুড় সংক্রান্ত বিভিন্ন পরীক্ষণ চালাইছে। এখানে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে এটা, মেইন কিওয়ার্ড হচ্ছে এটা, ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর বিভিন্ন জায়গায় পরীক্ষণ চালাইছে কিনা। যদি আমরা পাই যে না, শুধু মাদাগাস্কারে করছে, তাহলে আনসার হবে ফলস। আর যদি আমরা পাই যে না, বিভিন্ন জায়গায় করছে, তখন আনসার হবে ট্রু। আর যদি এই সংক্রান্ত কোনো আলোচনাই না থাকে, তাহলে আনসার হবে নট গিভেন। লেটস গো ব্যাক টু দ্য প্যাসেজ। আমরা এতটুকু পর্যন্ত শেষ করছি, এখন আমরা সেকেন্ড প্যারা থেকে শুরু করব ইনশাল্লাহ। Enter University of Cambridge zoologist Ricardo Roca বা রিকার্দো রোচা, আল্লাহ জানেন এটার উচ্চারণ কি। এন্টার, এন্টার দিয়ে বুঝাইছে যে, এটা আসলে এক ধরনের এক্সপ্রেশন, এটা দিয়ে বুঝাইতেছে যে রিকার্দো রোচার সাথে পরিচিত হন, এরকম একটা ভাব বুঝাচ্ছে। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের জুওলজিস্ট রিকার্দো রোচার সাথে পরিচিত হন। হি ইজ প্যাশনেট অ্যাবাউট কনজারভেশন অ্যান্ড ব্যাটস, যে রক্ষা করা, হ্যাঁ, প্রকৃতির রক্ষা এবং ব্যাটস এবং বাদুড় নিয়ে তার বেশ আগ্রহ। More specifically, he is interested in how bats are responding to human activity and deforestation in particular. যে আরো নির্দিষ্টভাবে বললে, তার ইন্টারেস্টের জায়গা হচ্ছে যে বাদুড়দের রেসপন্স, বা বাদুড়রা কিভাবে রেসপন্স করতেছে টু হিউম্যান অ্যাক্টিভিটি অ্যান্ড ডিফরেস্টেশন ইন পার্টিকুলার। মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে বাদুড়দের কি রেসপন্স আসতেছে, এবং বিশেষ করে ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন ডিফরেস্টেশন মানে বন জঙ্গল কমিয়ে ফেলা বা বন জঙ্গল উজাড় করে ফেলা in particular. Rocha's new study shows that several species of bats are giving Madagascar's rice farmers a vital pest control service by feasting on plagues of insects. যে রোচার নিউ স্টাডি, কিছু নতুন স্টাডিতে দেখা গেছে যে several species of bats, যে বাদুড়ের বিভিন্ন প্রজাতি আর গিভিং মাদাগাস্কারস রাইস ফার্মার্স ভাইটাল পেস্ট কন্ট্রোল, যে মাদাগাস্কারের কৃষকদেরকে খুবই গুরুত্বপূর্ণ পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছে। পেস্ট মানে পোকামাকড়, তো পোকামাকড় কন্ট্রোল সার্ভিস, অর্থাৎ পোকামাকড় মেরে মেরে পোকামাকড় থেকে বাঁচাইতেছে কৃষকদেরকে। বাই ফিস্টিং অন প্লেগস অফ ইনসেক্টস, প্লেগ মানে অনেক বেশি, হ্যাঁ, প্লেগ দিয়ে অনেক কিছু বোঝায়, প্লেগ দিয়ে রোগ বোঝায়, মহামারী বোঝায়, নির্দিষ্ট একটা রোগও বোঝায়। আবার এখানে বোঝাচ্ছে প্লেগস অফ ইনসেক্টস, এখানে বোঝাচ্ছে যে আহ পোকার মহামারী বা অনেক বেশি সংখ্যক পোকা। ফিস্টিং মানে খাওয়া, হ্যাঁ, ফিস্টিং শব্দটা খাওয়া বোঝায়, বাট ফিস্টিং বলতে বোঝায় আয়োজন করে খাওয়া। তো বাদুড়গুলা কি পোকামাকড় খাওয়ার মাধ্যমে মাদাগাস্কারের কৃষকদেরকে ভাইটাল পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছে। And this, he believes, can ease the financial pressure on farmers to turn forest into fields. যে এইটার ফলে দেখা যাবে যে বন জঙ্গলকে শস্য ক্ষেতে পরিণত করার যে একটা অর্থনৈতিক চাপ কৃষকদের উপর আছে, এই চাপটা কমে যাবে। এই চাপটা কমার ফলে কি হবে? তারা বন জঙ্গল উজাড় করবে না, নতুন নতুন শস্য ক্ষেত বানাবে না, বর্তমান যে শস্য ক্ষেত আছে ওইগুলা নিয়ে সন্তুষ্ট থাকবে। আচ্ছা, তো এখানে আমরা পাইছি যে রোকার্দো রোচা শেষ বিভিন্ন পরীক্ষণ চালায়, স্টাডি করে, এবং তার নতুন স্টাডি হলো মাদাগাস্কার রিলেটেড। তো কোনো জায়গায় কিন্তু আসে নাই, আমরা আবার কোশ্চেনে ফিরে যাই। প্যাসেজের মধ্যে কোনো জায়গায় কিন্তু এই বিষয়টা আসে নাই যে রিকার্দো রোচা আসলে ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড স্টাডি করে কিনা। আমরা এতটুকু জানি যে মাদাগাস্কারে স্টাডি করে, কিন্তু মাদাগাস্কারে স্টাডি করে মানে তো এই না যে সে ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ডে স্টাডি করে না। দুইটা তো আলাদা দুইটা জিনিস। হয়তো সে মাদাগাস্কারেও করছে স্টাডি, আবার অন্য জায়গায়ও করছে স্টাডি, হয়তো সে শুধু মাদাগাস্কারে করছে। এটা তো আসলে বুঝার কোনো ওয়ে নাই যে সে আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় স্টাডি করছে কিনা, কারণ ডিরেক্টলি এটার কোনো আনসার দেওয়া নাই। এই হিসেবে আমার আনসার হবে ফলস।
Let's move on to the next question. Number 4. Habitat modification has resulted in indigenous pets in Madagascar becoming useful to farmers. যে হ্যাবিটেট মডিফিকেশন মানে পরিবর্তন, যে পশু পাখির যে বাসস্থান এটার পরিবর্তনের ফলে কি হয়েছে, হ্যাজ রেজাল্টেড ইন ইন্ডিজিনাস প্যাটস, যে আঞ্চলিক লোকাল যে বাদুরগুলা ইন মাদাগাস্কার বিকামিং ইউজফুল টু ফার্মার্স, যে কৃষকদের কাছে উপকারী হয়ে উঠতেছে। হ্যাবিটেট মডিফিকেশন কারণে, বাসস্থান পরিবর্তন হওয়ার কারণে লোকাল বাদুরগুলা মাদাগাস্কারের কৃষকদের জন্য উপকারী হয়ে উঠতেছে। তো এটা তো আমরা অলরেডি পড়ছি, ঠিক না? যে মাদাগাস্কারের বাদুরগুলা পোকামাকড় খাইতেছে, পোকামাকড় খাওয়ার মাধ্যমে কৃষকদেরকে একটা ভাইটাল পেস্ট কন্ট্রোল সার্ভিস দিতেছে। এটার আনসার আমরা অলরেডি পেয়ে গেছি, যে আসলে এগুলা কৃষকদের জন্য হেল্পফুল হইতেছে। সো এটার আনসার আমরা ট্রু দিয়ে দিতে পারি। বা ট্রু দেওয়ার পরও আমরা আরেকবার পড়বো, বুঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে প্যাসেজের কোনো জায়গায় সরাসরি আনসারটা দিছে কিনা। সো লেটস গেট ব্যাক টু দ্য প্যাসেজ अगेन. Bats comprise roughly 1/5 of all mammal species in Madagascar, and 36 recorded bat species are native to the island, making it one of the most important regions for conservation of this animal group anywhere in the world. আচ্ছা, তো এখানে আসলে কোনো কিছু বলতেছে না, এতটুকুর মধ্যে আমার আসলে আনসার দেয় নাই। তাহলে আমরা পরের অংশে যাই। Co-leading an international team of scientists, Rocha found that several species of indigenous bats are taking advantage of habitat modification to hunt insects swarming above the country's rice fields. যে ইন্টারন্যাশনাল টিম অফ সায়েন্টিস্ট, একটা টিম অফ সায়েন্টিস্টদের একটা টিমকে লিড দিতেছে রোচা, এবং সে স্টাডি করে পাইছে যে ইন্ডিজিনাস যে ব্যাটগুলো আছে এগুলার অনেকগুলা প্রজাতি আর টেকিং অ্যাডভান্টেজ অফ হ্যাবিটেট মডিফিকেশন, এই যে বাসস্থান পরিবর্তনের সুবিধা নিতেছে। টু হান্ট ইনসেক্টস, কিভাবে সুবিধা নিয়ে কি করতেছে, পোকামাকড় হান্ট করতেছে বা পোকামাকড় শিকার করতেছে, সোয়ার্মিং অ্যাবাভ দ্য কান্ট্রিজ রাইস ফিল্ডস, যে দেশের চালের ক্ষেতগুলাতে যেই পোকামাকড় আক্রমণ করতেছে ওগুলাকে এই ব্যাটগুলা, এই বাদুরগুলা শিকার করতেছে। দে ইনক্লুড দ্য ম্যালাগাসি মাউস ইয়ার্ড ব্যাট। আচ্ছা, এরপর বলতেছে যে কি কি ব্যাট আছে এগুলা। আচ্ছা, তো আমরা আরো স্পেসিফিক আনসার পেলাম যে ইন্ডিজিনাস ব্যাটগুলা আসলে হেল্প করতেছে পোকামাকড় মারার মাধ্যমে। এটা তো আমরা অলরেডি আগে একবার পাইছি, দেখুন আরো স্পেসিফিকলি আনসারটা পেয়ে গেলাম। তাহলে নাম্বার 4, habitat modification has resulted in indigenous pets in Madagascar becoming useful to farmers. যে মাদাগাস্কারের ইন্ডিজিনাস যে বাদুরগুলো আছে ওইগুলা আসলে ফার্মারদের জন্য উপকারী হয়ে উঠতেছে বা উপকারী হয়ে উঠছে এই পশু পাখির বাসস্থান পরিবর্তনের কারণে। তো এটা আমরা আগেও আনসার পাইছি, প্লাস এই পরের প্যাসেজ থেকেও আমরা এই কথাগুলা আরো স্পেসিফিকলি পেলাম। এখন আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে the Malagasy mouse-eared bat is more common than other indigenous bat species in Madagascar. Malagasy mouse-eared bat, যে এটা এক ধরনের বাদুর, এক প্রজাতির বাদুর। তো তাদের দাবি হচ্ছে is more common, অর্থাৎ তারা বলতেছে যে মালাগাসি মাউস-eared bat যেটা, এই প্রজাতির বাদুর আহ এই প্রজাতির বাদুর ইজ মোর কমন, আরো বেশি কমন বা আরো বেশি অ্যাভেলেবল। ভাইয়া আনমিউটের অপশনটা বন্ধ ছিল।
দেখা যাচ্ছে যে শুধু হোস্টে আনমিউট করতে পারবে। ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে তো? জি জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আরো বেশি কমন কিনা দেন আদার ইন্ডিজিনাস ব্যাট স্পিসিস, যে আঞ্চলিক বা লোকাল আরো যে বাদুড়ের প্রজাতি আছে ওগুলার চাইতে মালাগেসি মাউসিয়ার ব্যাট, মালাগেসি মাউসিয়ার প্রজাতির বাদুড় আরো বেশি কমন বা আরো বেশি পাওয়া যায়, আরো বেশি অ্যাভেলেবল, তারা একটা দাবি করতেছে। আমরা দেখবো এই দাবির আসলে সত্যতা কতটুকু। আমরা এতটুকু পর্যন্ত দেখছি আগে। এরপরে দে ইনক্লুড দ্য মালাগেসি মাউসিয়ার্ড ব্যাট, যে যত ধরনের লোকাল বাদুড় আছে এর মধ্যে একটা প্রজাতি হচ্ছে ম্যালাগেসি মাউসিয়ার্ড ব্যাট। মেজর্স লং ফিঙ্গার্ড ব্যাট আরেকটা প্রজাতি হচ্ছে মেজর্স লং ফিঙ্গার্ড ব্যাট, আরেকটা হচ্ছে দ্য মালাগেসি হোয়াইট বেলিড ফ্রি টেইলড ব্যাট, আরেকটা হচ্ছে পিটার শৃঙ্কল লিভড ব্যাট। অনেকগুলা ব্যাটের প্রজাতির কথা বলছে, অনেকগুলা বাদুড়ের প্রজাতির কথা বলছে, বাট কোনো জায়গায় বলতেছে না যে কোন বাদুড়ের সংখ্যা বেশি বা কোন বাদুড় আসলে বেশি, মেলাগেসি মাউস ইয়ার্ড ব্যাটের সংখ্যা বেশি কিনা বা বেশি কমন কিনা। আগে বলছে, বাট এটা কিন্তু বলে নাই যে বেশি কমন কিনা, আবার এইটাও বলে নাই যে এটা কম কমন। তো আমার আনসারের সাথে প্যাসেজের কথাগুলা একমত হচ্ছে না, আবার দ্বিমত হচ্ছে না, কন্ট্রাডিক্টও করতেছে না, বরং এই সংক্রান্ত কোনো আলোচনাই আমি পাচ্ছি না। সো আমি আনসার দিব নট গিভেন। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Bats may feed on petty swarming caterpillars and grass webworms. যে বাদুড়রা খেতে পারে, কি খেতে পারে? ফিড মানে খাওয়া, খাওয়ানো দুইটাই হয়। ফিড অন দিয়ে বোঝায় খাওয়া, অর্থাৎ খেয়ে থাকা, খেয়ে বেঁচে থাকা। ব্যাটস মে ফিড অন পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স, এক ধরনের ক্যাটারপিলার। ক্যাটারপিলার হচ্ছে বিচ্ছুর মতো প্রাণী। অনেক বিচ্ছুকেও ক্যাটারপিলার বলা হয়। ক্যাটারপিলার এমন এক ধরনের বিচ্ছু যে বিচ্ছুগুলা আহ পরবর্তীতে প্রজাপতি বা মথ এই ধরনের পোকাতে পরিণত হয়। এন্ড গ্রাস ওয়েবওয়ার্মস, তো এখানে দুই ধরনের পোকার পোকার কথা বলছে এবং বলতেছে যে বাদুড়রা কি করে, অনেক সময় পেডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স বা এবং গ্রাস ওয়েবওয়ার্মস খেয়ে বেঁচে থাকে। এখন এই দাবিটার সত্যতা আমরা চেক করব। So we need to go back to the passage. Last time আমরা এতটুকু পর্যন্ত পড়ছি, so we will start from here now. These winner species are providing a valuable free service to Madagascar as biological pest suppressors. তো বলতেছে যে এই যে বিভিন্ন প্রজাতির বাদুড় এগুলা মাদাগাস্কারে পেস্ট কন্ট্রোল সার্ভিস দিতেছে। Says Rocha, we found that 6 species of bat are preying on rice pests, including the petty swarming caterpillar and grass webworms. We found that আমরা পেয়েছি 6 species of bat, যে বাদুড়ের 6টা প্রজাতি কি করতেছে, প্রেইং অন রাইস পেস্টস। এই 6টা প্রজাতি চালের চালে আক্রমণ করে এরকম বিভিন্ন পোকামাকড় শিকার করতেছে, ইনক্লুডিং যেই পোকামাকড় গুলার মধ্যে আছে দ্য পেরি সোয়ার্মিং ক্যাটারপিলার, আমাদের প্রশ্নে থাকা যে পোকা ওইটা, এন্ড গ্রাস ওয়েবওয়ার্ম। সো আমরা আনসার পেয়ে গেছি যে হ্যাঁ, বাদুড় কি করে এগুলা খেয়েও থাকতে পারে, এগুলার উপরও থাকতে পারে। তাহলে আনসার হবে ট্রু। আমরা সবগুলো আবার আনসার লিখে ফেলি। মেনি মাদাগাস্কারান ফরেস্ট আর বিং ডিস্ট্রয়েড বাই রাক্স ফ্রম ইনসেক্টস, এটা ফলস হবে, কারণ ইনসেক্টের কারণে আসলে ফরেস্ট ধ্বংস হচ্ছে না, ইনসেক্টের কারণে শস্য ক্ষেত ধ্বংস হচ্ছে, যার ফলে মানুষ নতুন শস্য ক্ষেত
পাওয়ার উদ্দেশ্যে জঙ্গল ধ্বংস করতেছে। লস অফ হ্যাবিটেট হ্যাজ ব্যাডলি এফেক্টেড ইনসেক্টিভোরাস ব্যাটস, এটাও ফলস, কারণ ইনসেক্টিভোরাস ব্যাটস গুলো আসলে আরো লাভ পাইতেছে, তারা আসলে আরো পোকামাকড় পাইতেছে খাওয়ার জন্য। রিকার্ডো রোচা হ্যাজ ক্যারিড আউট স্টাডিজ অফ ব্যাটস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা নট গিভেন, এটা কোথাও দেওয়া নাই, শুধু বলছে যে মাদাগাস্কারে একটা স্টাডি করছে, এটা দিয়ে এই বাক্যের সাথে দ্বিমত, সহমত হয় না, আবার দ্বিমত হয় না। সো এই জন্য আমরা এটা দেবো নট গিভেন বা উত্তর দেওয়া নাই। Habitat modification has resulted in indigenous bats in Madagascar becoming useful to farmers, এটা ট্রু, কারণ আমরা পুরো পেসেজটাতে এটা নিয়ে বলতেছে যে বাদুড় আসলে পোকামাকড় খেয়ে হেল্প করতেছে কৃষকদেরকে। The Malagasy mouse-eared bat is more common than other indigenous bat species, এটা নট গিভেন, কারণ এটা এই ব্যাপারে কোনো কিছু বলা নাই, শুধু বলা হয়েছে যে ম্যালাগেসি মাউস-ইয়ার্ড ব্যাটও এক প্রজাতির ব্যাট বিভিন্ন প্রজাতির ব্যাটের মধ্য থেকে, এটা বেশি না এটা কম, এই ধরনের কোনো কিছু আসলে বলা হয় নাই। Bats may feed on paddy swarming caterpillars and গ্রাস ওয়েবওয়ার্মস, এটা এইমাত্র আমরা দেখলাম, এটা হলো ট্রু। সো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফলস আছে, হ্যাঁ দুইটা নট গিভেন আছে এবং দুইটা ট্রু আছে। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, একটা প্যাটার্ন পাই। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে যে লিস্ট একটা ফলস, একটা নট গিভেন এবং একটা ট্রু থাকবে। এটা থাকা জরুরি না, বাট সাধারণত তারা এই যে প্রত্যেকটা অপশনের মধ্যে থেকে একটা লিস্ট রাখে, যে লিস্ট একটা হলেও ট্রু হবে, লিস্ট একটা হলেও ফলস হবে, লিস্ট একটা হলেও নট গিভেন হবে। তাই আপনার যদি একটাও ট্রু না থাকে, একটাও ফলস না থাকে, বা একটাও নট গিভেন না থাকে, তাহলে আবার একটু রিচেক করা ভালো। বলতেছি না এটা থাকতেই হবে এরকম, বাট মোস্ট অফ দ্য টাইম এরকমই থাকে, বা আমি যতটুকু দেখছি এরকমই থাকে। ঠিক আছে, তাহলে এই আনসার গুলা কার কয়টা হলো বা আপনার কয়টা হলো আপনি জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ। আমরা একটা দেখলাম, একটা সলভ করলাম। এখন এটা কেমব্রিজ 17 টেস্ট 2, এটা আমরা আর এখন সলভ করব না, বরং এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, এটা বাসায় সলভ করবেন। আমরা নেক্সট দিন যদি পসিবল হয় সলভ করব, বা যদি সলভ না করা হয় তাহলে আপনি নিজে নিজেই আনসার মিলিয়ে নেবেন এবং সঠিক আনসারটা বের করার চেষ্টা করবেন।